সিএনডিএফ এজেন্টদের কিন্তু শত শত কোটি টাকার যে সম্পদ তারা কিন্তু যেই সেগুলো বিমানের মাধ্যমে আসলে আনছিলেন। তবে এত বড় একটা দুর্ঘটনা সেটা কিন্তু আমরা দেখেছি যে প্রায় 7-8 ঘন্টা কিন্তু লেগেছে নিয়ন্ত্রণে আনতে, এবং তারপরও আমরা যখন রাতের বেলা দেখছিলাম সেখানেও কিন্তু আগুনের যে ফুলকি সেগুলো কিন্তু দেখা যাচ্ছিল। আর এসব ইতিমধ্যে কিন্তু ক্ষতিগ্রস্ত যারা আছেন তারা শাহজালাল বিমানবন্দরে এসেছেন এবং এসব অভিযোগ আমলে নিয়ে কিন্তু ইতিমধ্যেই আমাদের যে পর্যটন উপদেষ্টা আছেন তিনি কিন্তু আশ্বাস দিয়েছেন যে এসব ক্ষতি নিরূপণের চেষ্টা করা হবে। তবে এখন পর্যন্ত কিন্তু কার্গো ভিলেজ থেকে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। আর এ নিয়ে আমরা আরও একটু জানতে চাই, আমাদের এই মুহূর্তে বিমানবন্দর শাহজালাল বিমানবন্দরে আছেন আমাদের সহকর্মী তানজিলা খান মিম, তার কাছে চলে যাচ্ছে। মিম, এই যে একের পর এক গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, তো এইসব অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত কি আসলে শুরু হয়েছে কিনা জানাবেন, আর কি বলছেন ব্যবসায়ী আর আমাদের বাণিজ্য উপদেষ্টা? অ্যানি, ঠিক এই প্রশ্নটি যেটি আপনি আমাকে মাত্র করলেন যে একের পর এক সম্প্রতি আমরা যেভাবে মিরপুরের অগ্নিকাণ্ড, তারপর গত 3 দিন আগে চট্টগ্রাম ইপিজেডে যেই ভয়াবহ আগুন দেখলাম, এবং তারপর গতকাল ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে যেভাবে কার্গো ভিলেজের আগুন আমরা দেখেছি, তাতে কিন্তু জনমনে প্রশ্ন এবং শঙ্কা তৈরি হয়েছে। সেক্ষেত্রে আসলে কি বলবেন বাণিজ্য উপদেষ্টা, সেটি তার কাছে প্রশ্ন করেছেন এবং তখন তিনি বলেছেন যে এই যে সকল অভিযোগ কিংবা এটি হতে পারে কোনো নাশকতা এবং হতে পারে আসলেই কোনো দুর্ঘটনা, কোনো অভিযোগে কিন্তু তারা উড়িয়ে দিচ্ছে না। সকল কিছু আমলে নিয়ে তারা তদন্ত কমিটি কিন্তু ইতোমধ্যেই গঠন করেছে এবং সেগুলোকে যে নির্ধারিত সময় দেওয়া হয়েছে সেই কার্যদিবস পরে তারা যখন রিপোর্ট জমা দেবে, সেই জমা দেওয়ার পরিপ্রেক্ষিতে কিন্তু তারা আসল কারণ খতিয়ে দেখার চেষ্টা করবেন। এছাড়াও তিনি বলেছেন যে একটি কথা কিন্তু সকলেই বলছিলেন যে এই আগুন কিভাবে এত দ্রুত ছড়িয়ে পড়লো, একটি নিরাপত্তা বেষ্টিত জায়গার মধ্যে তো আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ার কথা না, কারণ যেহেতু এখানে নিরাপত্তা ব্যবস্থা খুব জোরদার করা হয়েছে। সেখানে তিনি বলেছেন যে আগুন লাগার 30 সেকেন্ডের মধ্যেই বিমান বাহিনীর যেই ফায়ার সার্ভিস ইউনিট ছিল, বিমান বাহিনীর সেই ফায়ার ইউনিটটি কিন্তু কাজ শুরু করেছে এবং তারপর ফায়ার সার্ভিসের ইউনিটের খবর দেওয়ার সঙ্গে সঙ্গে একে একে ফায়ার সার্ভিসের ইউনিট এসে যুক্ত হয়েছেন এবং 37টি ইউনিট কিন্তু সকলে মিলে চেষ্টা করার পর তারপর 7 ঘন্টা পর রাত 9টার দিকে সেই আগুন নেভানো সম্ভব হয়েছে। এবং তার কাছে আমি জানতে চেয়েছিলাম, সিএনডিএফ এজেন্টরা কিন্তু অনেকেই অভিযোগ করছেন ফায়ার সার্ভিসের দিকে আঙুল তুলছে, বেবি চকের দিকে আঙুল তুলছে। তারা বলছেন নিশ্চয়ই কর্তৃপক্ষের কোনো না কোনো অবহেলা রয়েছে কিংবা ফায়ার সার্ভিসের কোনো না কোনো গাফিলতি আছে, যার কারণে এই আগুন এত দ্রুত এত কম সময়ে ছড়িয়ে পড়েছে। তিনি সেখানেও বলেছেন এই অভিযোগটিও তিনি উড়িয়ে দেবেন না, তিনি সিএনডিএফ এজেন্টদের সঙ্গে বসবেন এবং তারা যেই অভিযোগগুলো করবেন সকল অভিযোগ লিপিবদ্ধ করে সেই হিসেবেই কিন্তু তারা তদন্ত করবেন। তবে যাদের আসলে সাধারণ মানুষ, যাদের জনমনে একটা শঙ্কা তৈরি হচ্ছে, তাদেরকে তিনি শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এবং গতকাল কিন্তু প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আমরা দেখেছি প্রেস বিজ্ঞপ্তি করা হয়েছে এবং সেখানে জানানো হয়েছে সকলকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে, ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। একই কথা কিন্তু তিনি আজও বলেছেন। সেই সঙ্গে তিনি আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এই গতকালকে দুর্ঘটনার পর 3 দিন ব্যাপী যে যত শিডিউল বিপর্যয় হয়েছে সেগুলোর যে মাসুল সেগুলো কিন্তু সরকার মওকুফ করে দেবে, অর্থাৎ ভ্যাট ট্যাক্স যা ছিল সকল কিছু কিন্তু সরকার আগামী 3 দিনের জন্য মওকুফ করেছে। সেই তথ্যটি তিনি আরো সংযোজন করেছেন। এই ছিল এখন পর্যন্ত এই বিমানবন্দর থেকে আমার কাছে গতকাল এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যেই কার্গো গোডাউনে আগুন লেগেছে সেই আগুনের সর্বশেষ খবর। আমরা জানছিলাম কিন্তু তানজিলা খান মিমের মাধ্যমে যে একটা বড় ধরনের শিডিউল বিপর্যয়, সেই শিডিউল বিপর্যয়ের পর আসলে তাদের ভ্যাট ট্যাক্স সেগুলো কিন্তু মওকুফের ঘোষণা দেওয়া হচ্ছে। আমরা একটু শাহরিয়ার পুলকের কাছে যেতে চাই। পুলক, আমরা দেখেছি যে কালকে বেশ কিছু ফ্লাইট কিন্তু চলেনি এবং পরবর্তীতে আমরা দেখেছি যে মধ্যরাতের পর সেটা কিছুটা স্বাভাবিক হয়েছে। আজকে কি অবস্থা দেখছেন এবং যে ফ্লাইটগুলো আসলে যেতে পারেনি সেগুলোর আসলে সবশেষ পরিস্থিতি কি? প্রায় 17 ঘন্টা অতিবাহিত হয়ে গেলেও এখনও কিন্তু ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়নি। আমি যদি একটু বলে রাখতে চাই তাহলে সকাল থেকে আমি এখানে প্রতিটি ফ্লাইটের শিডিউল আমরা পর্যবেক্ষণ করেছি এবং যাত্রীদের সাথে কথা বলেছি। ম্যাক্সিমাম যাত্রী যারা বেশিরভাগ যাত্রীরা যারা গতকালের ফ্লাইটে ছিলেন তারা কিন্তু সকাল থেকে বিভিন্ন রিশিডিউলিং ফ্লাইটে কিন্তু তাদের গন্তব্যে পৌঁছে যাচ্ছেন। কিন্তু
আজকেরও যে ফ্লাইট বিপর্যয় সেটাও কিন্তু এখনো উল্লেখ্যমান। আমি যদি আমার একটু ডিপার্চার বোর্ডের দিকে একটু আমি দেখাইতে চাই, এখনো কিন্তু যে স্ট্যান্ডার্ড টাইম, সেই স্ট্যান্ডার্ড টাইমের অনুসারে এখনো কোনো এস্টিমেটেড ডিপার্চার টাইম কিন্তু এখনো পর্যন্ত এই ফ্লাইটগুলো নির্ধারণ করে দেওয়া হয়নি। যেগুলোর কিন্তু এখন ছেড়ে যাওয়ার কথা সেগুলো কিন্তু এখনো নির্ধারণ করে দেওয়া হয়নি। আমি যদি একটু দেখাতে চাই, এখন চায়নার যে দুই শহর বেজিং এবং গুয়াংজু, এই দুইটি শহরের ফ্লাইট ছিল গতকাল রাত 10:10 এবং আরেকটি ছিল রাত 11:15। সেই দুইটি ফ্লাইট কিন্তু এখন দুপুর 3টা নাগাদ কিন্তু এখন ছেড়ে যাবে। তার মানে বোঝা যাচ্ছে যে বেশি 10 ঘন্টারও বেশি একটি ফ্লাইট বিলম্বিত একটি ঘটনা ঘটছে। এবং শুধু এই দুইটি ফ্লাইটই নয়, এই দুটি ফ্লাইট রিশিডিউলিংয়ের বাদেও যে আজকের যে শিডিউল ফ্লাইটগুলো ছিল সেই ফ্লাইটগুলোর কিন্তু উড্ডয়নের যে প্রক্রিয়া সেগুলো কিন্তু প্রায় 5 থেকে 10 ঘন্টা পর্যন্ত বিলম্বিত হচ্ছে। আমরা সকাল থেকে যাত্রীদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এই যে ফ্লাইট বিপর্যয়ের অবস্থাটি ঘটছে, এই অবস্থার কারণে কিন্তু তারা বেশ ভোগান্তির শিকার হতে হচ্ছে। কারণ বাংলাদেশে যাত্রীরা একটু যেভাবে তারা একটু তাদের ফ্লাইট প্ল্যানিং করে থাকে যে তারা শেষ মুহূর্তে যে তাদের টিকিটটি কেনে এবং শেষ মুহূর্তে যাত্রাপথে তারা যায়, এবং এর ফলে কিন্তু এখন বর্তমানে এই পরিস্থিতিতে তারা এখন বেশ ভোগান্তির শিকার হচ্ছেন। তবে আমরা যাত্রীদের সাথে কথা বলেছি যাদের গতকাল ফ্লাইট ছিল, যাদের রিশিডিউল ফ্লাইট হয়েছে, সেই রিশিডিউল ফ্লাইটের যাত্রীদেরকে কিন্তু গতকাল রাতে হোটেলে রাখা হয়েছিল এবং তাদের যথেষ্ট আপ্যায়নও করা হয়েছিল। এবং এখন বর্তমান পরিস্থিতিতে বলা চলে যে ফ্লাইটগুলো এখন ওঠানামা করছে, সেই ওঠানামা ফ্লাইটগুলোর মধ্যে যে উড্ডয়নের ফ্লাইটগুলো সেগুলোই বিলম্বিত হচ্ছে, কিন্তু অবতরণের যে ফ্লাইটগুলো সেগুলো যথারীতি যথাসময়ে অবতরণ করছে ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে। এই ছিল আমার কাছে ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 2 থেকে সর্বশেষ। অর্থাৎ ফ্লাইট চলাচলের যে স্বাভাবিকতা সেটা হয়তো আমরা আগামী কয়েকদিনের মধ্যে দেখতে পারি। ধন্যবাদ পুলক, আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়ে তথ্য জানানোর জন্য। সাকিব।